কি হলো? নাকি মাগরিবের নামাজের পর একজন আসছিল, আসরটা চলে গেছে, তো আজকে আসবে, কালকে আসবে। কি বলবো? দুদিন হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা জানো যে আমরা গত ক্লাসে অপটিক্যাল আইসোমারিজমের সম্ভবত এনানসিওমার এই টপিকটা আমরা পড়াচ্ছিলাম, তোমাদের মনে আছে কিনা? আজকে আমরা রেসিমিক মিশ্রণ এবং মেসো যৌগ এই সমস্ত কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে মাঝে মাঝে বলা হয় রেসিমিক মডিফিকেশন, এটাও বলা হয়। তো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, তাহলে বুঝতে সহজ হবে। রেসিমিক মডিফিকেশন অথবা রেসিমিক মিক্সার। মনে করো CABDE, এটা একটা মলিকুল যেটার মধ্যে কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন আছে। তো আমরা এই মলিকুলের ক্ষেত্রে দেখাতে চাই কনফিগারেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো CABDE এটা একটা মলিকুল যার একটা আণবিক সংকেত আমরা লিখছি, এবং এর মধ্যে যেহেতু কাইরাল কার্বন আছে, দেখো এটা হলো সেই কাইরাল কার্বন, লক্ষ্য করো একটু। তাহলে আমরা জানি এর মধ্যে আমাদের কাইরাল কার্বন আছে এবং এর মধ্যে কোনো আমাদের প্রতিসাম্য উপাদান, বুঝা গেছে, কোনো প্লেন অফ সিমেট্রি বা আমাদের অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি অথবা আমাদের কোনো সেন্ট্রাল সিমেট্রি, কোনো রকমের প্রতিসাম্য উপাদান নাই। দ্যাট মিনস সামগ্রিকভাবে এটা একটা অপ্রতিসাম্য অণু। সুতরাং এটা অবশ্যই আমাদের অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে অথবা আমাদের এটা মিরর ইমেজ তৈরি করবে। তোমরা জানো এর সামনে যদি আমরা একটা দর্পণ ধরি, তাহলে তুমি জানো এটা মিরর ইমেজ তৈরি হবে। এই ডান হাতটা বাম হাত বলে মনে হবে আর এই বাম হাতটা ডান হাত বলে মনে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা ধরে নিলাম যে এটা আমাদের প্লেন পোলারাইজড লাইটের উপর যেভাবে ইন্টারেকশন হবে, এটা প্লেন পোলারাইজড লাইটের উপর কিন্তু সেভাবে ইন্টারেকশন হবে না, ভিন্নভাবে ইন্টারেকশন হবে। ফলে এটা প্লেন পোলারাইজড লাইটকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের যেদিকে ঘোরাবে এবং এর ঘূর্ণনের যে ডিরেকশনটা, এর ঘূর্ণনের ডিরেকশনটা অবশ্যই ভিন্ন হবে, কিন্তু আমাদের মানটা কিন্তু একরকম হবে। তো যদি এটা খেয়াল করে একটু, যদি এটা আমাদের +2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে এটা ঘোরাবে হচ্ছে -2 ডিগ্রি অ্যাঙ্গেলে। খেয়াল করে একটু, তাহলে এটা যদি আমাদের d সমান হয়, তাহলে এটা হচ্ছে আমাদের l সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, তাহলে এই দুইটা যৌগ যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত আলাদা, এমনকি তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তৈরি করছে, এবং এটা এক সমতল আলোর তলকে দেখো 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে এবং ডান দিকে ঘুরিয়েছে।
তাহলে এটা হচ্ছে ডান আবর্ত যৌগ বা ডেক্সট্রোরোটেটরি। এটা এক সমতলী আলোর উপর ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছে, ফলে এর ডিরেকশন কিন্তু ভিন্ন হয়েছে। এটা বাম দিকে ঘুরিয়েছে, কিন্তু আমাদের যে ঘূর্ণনের যে মানটা কিন্তু একই রকম। তাহলে এটাকে ডি সমান বলছি, এটাকে এল সমান বলছি, সবাই বুঝতে পর্যন্ত। তাহলে এটা এবং এরা দুইটাই পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং আলোক সক্রিয়, অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভ। বুঝা গেছে? অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ তথা আলোক সক্রিয়। এবার আসো, খুব ভালো করে বুঝবা। আমরা এবার কি করলাম, আমরা এবার একটা পাত্রের মধ্যে আমরা মনে করো 50% আমরা এই ডি সমান নিলাম যে ঘনমাত্রার, ওই একই ঘনমাত্রার আমরা ওই পাত্রের মধ্যে 50% এল সমান নিলাম। বুঝা গেছে? তাহলে এটাকে আরো সহজভাবে বুঝি আমরা একটা পোলারিমিটার নল নিলাম। এই পোলারিমিটার যে নল, এই নলের মধ্যে আমরা 50% আমাদের এই সমনটা নিলাম, অর্থাৎ ডি সমনটা নিলাম। এর মধ্যে আরো 50% সম ঘনমাত্রার, মানে একই ঘনমাত্রা, মনে করো আমরা তৈরি করছি 0.1 মোলার ডি যৌগ তৈরি করছি, 0.1 মোলার এল যৌগ তৈরি করছি। করার পর এর মধ্যে 50% ডি সমান নিয়েছি যে কনসেন্ট্রেশনের, ওই একই কনসেন্ট্রেশনের 50% আমরা এর মধ্যে এল সমান নিয়েছি। তাহলে মোট 100% দ্রবণ তৈরি হলো এর মধ্যে। দেখছো, মোট 100% দ্রবণ তৈরি হলো। এবার তোমরা বলো, এর মধ্যে দিয়ে যদি আমরা এক সমতলীয় আলো বা তল সমবর্তিত আলো চালনা করি, তাহলে এখান থেকে যে আলোটা বের হয়ে আসবে, অর্থাৎ রেজাল্টিং যে আলোটা আসবে, সেই আলোটার রোটেশন, অর্থাৎ সেই আলোটা কোন দিকে রোটেট করবে, বলতে পারবা কোন দিকে রোটেট করবে? আসলে এখান থেকে যে রেজাল্টিং লাইটটা পাবো, সেই লাইটটা কোনো দিকে রোটেট করবে না, অর্থাৎ কোনো দিকে ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ হচ্ছে এই যে যৌগটা নিয়েছি বা এই যে মিশ্রণটা নিয়েছি, এর মধ্যে 50% আছে ডি সমাণু যে ঘনমাত্রার, ওই একই ঘনমাত্রার সেম অ্যামাউন্টের সেম কনসেন্ট্রেশনের আমরা এল যৌগ নিয়েছি। ফলে এ যদি আমাদের এই এক সমতল আলোকে আমাদের 2 ডিগ্রি ডান দিকে ঘোরায়, তাহলে এই এল সমাণুটা এই এক সমতল আলোকে আমাদের 2 ডিগ্রি বাম দিকে ঘুরবে। ফলে পরস্পরের ঘূর্ণনটাকে ক্যান্সেল করে দেবে। ফলে আমাদের এই মিশ্রণটা এক সমতল আলোর তলকে কোনো দিকে ঘুরবে না, ফলে এদের ঘূর্ণনের মানটা 0 থাকবে। এই মিশ্রণটা তখন আলোক নিষ্ক্রিয়। আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এই যে মিক্সারটা, এই যে আমরা বিশেষ ধরনের স্পেশালি যে ফেনোমেনাটা আমরা দেখতে পেলাম, এটাকে বলতেছি আমরা রেসিমিক মিশ্রণ। তাহলে আমরা কি বলতে পারি? রেসিমিক মিশ্রণ হলো এমন একটা মিক্সার, যে মিক্সারটা হবে আলোক নিষ্ক্রিয়, এবং যে মিক্সারের মধ্যে দিয়ে যদি আমরা এক সমতলে আলো চালনা করি, তাহলে সেই এক সমতল আলো তলকে কোনো দিকে ঘোরাবে না, অর্থাৎ এতে ঘূর্ণনের মানটা আসবে 0। এই জন্য এই মিক্সারটাকে বলতেছি আমরা রেসিমিক মিশ্রণ। এই মিক্সারটাকে প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়, এই মিশ্রণটাকে ডিএল মিশ্রণ বলা হয়, এটাকে রেসিমিক মডিফিকেশন বলা হয়। এবং বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা আমাদের এই মিক্সার থেকে খুব সহজে আমাদের উপাদান ডি এবং এল এগুলো কিন্তু সেপারেশন করতে পারি। বুঝা গেছে? এটা কেমিস্ট্রির হায়ার প্রিন্সিপাল। আমরা যখন কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপাল পড়বো, কিভাবে এই রেসিমিক মডিফিকেশন থেকে আমরা উপাদানগুলোকে সেপারেশন করতে পারি, বিভিন্ন জারণ পদ্ধতি আছে, আমরা এগুলো করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ডেফিনিশনটা একটু লেখো। ডেফিনিশনটা একটু লেখো। দুটি আলোক সক্রিয় সমাণুক যৌগের, এই যে দেখো আলোক সক্রিয়, দুটি আলোক সক্রিয় সমাণুক যৌগের, অর্থাৎ দুটি আলোক সক্রিয় সমাণুক যৌগের অর্থাৎ এনানসিওমারের, দুটি আলোক সক্রিয় সমাণুক যৌগের অর্থাৎ এনানসিওমারের, এটা কিন্তু পরস্পর এনানসিওমার, তোমরা জানো। দুটি আলোক সক্রিয় সমাণুক যৌগের অর্থাৎ এনানসিওমারের সম আণবিক মাত্রার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। সম আণবিক মাত্রার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। হয়েছে লেখা? সম আণবিক মাত্রার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। লেখো, এই মিশ্রণকে ডিএল মিশ্রণ, এই যেরকম ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়। লেখো, এই মিশ্রণকে ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়। লেখো যেমন সমমোলার, যেমন সমমোলার 50% ডি ল্যাকটিক অ্যাসিড এবং 50% এল ল্যাকটিক অ্যাসিডের মিশ্রণ হলো, লেখো সমমোলার 50% ডি ল্যাকটিক অ্যাসিড এবং 50% এল ল্যাকটিক অ্যাসিডের মিশ্রণ হলো রেসিমিক মিশ্রণ।
রেসিমিক মিশ্রণ। উদাহরণ লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে CH3 CHOH and COOH 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, যেটার তোমার কমন নাম জানো তোমরা আমাদের সেই ল্যাকটিক অ্যাসিড। এখানে কাইরাল কার্বন হচ্ছে এটা, তো আমরা সেই কাইরাল কার্বনটা লিখলাম। এবার দেখো এর চারটা হ্যান্ড, তার একটা হাতের সাথে আমাদের তোমরা জানো যে এখানে কার্বক্সিল মূলক যুক্ত আছে, একটা হাতের সাথে H যুক্ত আছে, একটা হাতের সাথে OH, একটা হাতের সাথে CH3, দ্যাট মিন্স এটা একটা কাইরাল অণু, দেখছো, বা অপ্রতিসম কার্বন বিদ্যমান, এবং এর মধ্যে কোনো প্রতিসাম্য কোনো উপাদান নাই, তার মানে এটা একটা অ্যাসাইমেট্রিক মলিকুল, মনে থাকবে, অপ্রতিসম অণু। সুতরাং এর উপরে আমরা যদি সামনে যদি একটা মিরর ধরি, তাহলে তোমরা জানো যে মিরর ইমেজ তৈরি হবে। তো এই ক্ষেত্রে যদি মিরর ইমেজ তৈরি হয়, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব যদি তৈরি হয়, তাহলে এই দুইটা পদার্থ যারা কিনা আলোক সক্রিয়, এদেরকে পরস্পরের এনানসিওমার বলা হয়। এনানসিওমার বলা হয়। এই এনানসিওমারের তোমরা জানো যে এনানসিওমারের ঘূর্ণনের আপেক্ষিক আবর্তনের মানটা একই, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা। তো তোমরা জানো যে এই ক্ষেত্রে আমাদের প্লাস এই ডি ল্যাকটিক অ্যাসিড যেটা আছে, এটা 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায়, এটা হচ্ছে -2.24 ডিগ্রি, অর্থাৎ এটা হলো আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিড, দেখছো। এবার আমরা একটা পাত্রের মধ্যে, খেয়াল করে একটু, একটা পাত্রের মধ্যে আমরা 50% ডি ল্যাকটিক অ্যাসিড নিয়েছি, 50% ডি ল্যাকটিক অ্যাসিড, এবং ওই পাত্রের মধ্যে সম ঘনমাত্রার 50% এল ল্যাকটিক অ্যাসিড নিয়েছি, ল্যাকটিক অ্যাসিড নিয়েছি। তো 50% ডি ল্যাকটিক অ্যাসিড এবং 50% এল ল্যাকটিক অ্যাসিড সমমোলার যদি নেওয়া হয়, তাহলে এর ভিতর দিয়ে যদি তুমি এক সমতলে আলো চালনা করো, তাহলে কিন্তু আমাদের এই ডি ল্যাকটিক অ্যাসিড এক সমতলে আলোকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘোরাবে, আমাদের 50% এল ল্যাকটিক অ্যাসিড আমাদের সেই এক সমতলে আলোকে তত ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে ঘোরাবে। ফলে পরস্পর এই দুইটা সমাণু যারা কিনা এনানসিওমার, পরস্পর এক সমতল আলোর ঘূর্ণনকে ক্যান্সেল করে দেবে। ফলে সামগ্রিক আপেক্ষিক আবর্তনের মান হবে 0 ডিগ্রি। দেখছো, সামগ্রিকভাবে আপেক্ষিক আবর্তনের মান হবে 0 ডিগ্রি। তাহলে এই দুইটা যৌগ আলোক সক্রিয়, এরা আলোক আমাদের এনানসিওমার, কিন্তু এদের সমমোলার যে মিশ্রণটা পাচ্ছি সেটা কিন্তু আবার আলোক নিষ্ক্রিয়। তাহলে আমরা বলতে পারি এটা 50%, এটা 50% যদি মিশ্রিত করো, তাহলে 100% দ্রবণ পালা, এর মধ্যে প্লেন পোলারাইজড লাইট চালনা করবা, কোনো দিকে ঘোরাবে না, কারণ এটা এক সমতলে আলোর উপর যেভাবে ইন্টারঅ্যাকশন সৃষ্টি হবে, এটা ভিন্নভাবে ইন্টারঅ্যাকশন সৃষ্টি করবে, ফলে পরস্পরের ঘূর্ণনটাকে নষ্ট করে ফেললো, ফলে সামগ্রিক আপেক্ষিক আবর্তনের মানটা 0 আসলো, ফলে মিক্সারটা আলোক নিষ্ক্রিয় হলো। এই জন্য এই মিশ্রণটাকে আমরা বলতেছি প্লাস মাইনাস মিশ্রণ, বা এই মিশ্রণটাকে আমরা বলতেছি ডিএল মিশ্রণ। মনে রাখবা, এই রেসিমিক মিশ্রণটা আলোক নিষ্ক্রিয়, কিন্তু এই মিশ্রণ থেকে উপাদানগুলো সেপারেশন করা যায়। বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আমাদের জারণ পদ্ধতি আছে। এই জারণ পদ্ধতিতে আমরা খুব সহজে আমাদের ল্যাকটিক অ্যাসিড ডি এবং ল্যাকটিক অ্যাসিড এল খুব সহজে আমরা সেপারেশন করতে পারবো। এই হলো আমাদের রেসিমিক মিশ্রণ। তো এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন? প্রশ্নটা লিখে নাও, লেখো রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন? লেখো রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন? এই যে এই মিশ্রণটাই কিন্তু প্লাস মাইনাস অথবা ডিএল বা রেসিমিক মডিফিকেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখে রাখো যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন। তাহলে এটা বাড়ির কাজ থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দর করে নোট করবা। আমরা তো বলে দিলাম, প্রথমে ডেফিনেশন দিবা, বলবা দুটি আলোক সক্রিয় সমাণু অর্থাৎ এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। সমমোলার যে মিশ্রণ, এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয়, এই মিশ্রণটাকে রেসিমিক মিশ্রণ বলা হয়। এবং এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় কেন, সেক্ষেত্রে বলবা যে এই ক্ষেত্রে আমাদের দুইটা সমাণু, একটা হলো ডি সমাণু, একটা হলো এল সমাণু। এই ডি সমাণু যে অ্যামাউন্টে নিয়েছি, এল সমাণু সেই অ্যামাউন্টে নিতে হবে। ডি সমাণু এক সমতলীয় আলোর তলের উপর যত ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘোরাবে, আমাদের এল সমাণু এক সমতল আলোর উপর ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং তত ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে ঘোরাবে।
ফলে পরস্পরের ঘূর্ণনটাকে ক্যান্সেল করে দেবে, নষ্ট করে দেবে। ফলে সামগ্রিকভাবে এক সমতল আলোক তলের কোনো দিকেই ঘুরবে না, ফলে এদের আপেক্ষিক আবর্তনের মান 0। ফলে আমরা বলতে পারি এই সমমোলার যে মিশ্রণটা পাই, আলোক নিষ্ক্রিয় যে মিশ্রণটা পাই, এটা হলো রেসিমিক মিশ্রণ, যেটা কিনা আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। এরপরে এই উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করবা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই ইম্পর্টেন্ট। এবং অবজেক্টিভের জন্য রেসিমিক মিশ্রণ থেকে উপাদানগুলো কিন্তু পৃথক করা যায়। একটু লিখে রাখো, রেসিমিক মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করা যায়। লেখো, রেসিমিক মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করা যায়। রেসিমিক মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করা যায়। ফার্স্ট লেখো, রেসিমিক মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে মেসোযৌগ। খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই টপিকটা। আমাদের এই মেসোযৌগ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মেসোযৌগটা কি এটা ব্যাখ্যা করার পূর্বে আমরা একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে দুইটা যৌগ মানে একটা যৌগ লিখছি যেখানে দুইটা কাইরাল কার্বন আছে। দেখো, এ একটা কাইরাল কার্বন এবং এ একটা কাইরাল কার্বন, দেখছো? তো আমরা যদি লিখি এটা, আমরা যদি এটা যদি গাঠনিক সংখ্যাটা লিখি তাহলে তোমাদের বুঝতে সহজ হয়। দেখো, সি এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আমাদের বি, এখানে হচ্ছে আমাদের ই। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে যৌগটা লিখছি, এই যৌগটার আমরা একটা গাঠনিক সংখ্যা দেখছি, দেখছো? এই যে সেই গাঠনিক সংখ্যা, খুব ভালো করে বোঝো, দেখছো? একটা গাঠনিক সংখ্যা লিখছি। এখন বলো, এই যৌগটার মধ্যে তুমি যদি এই পার্টের দিকে তাকাও, দেখো এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা কিন্তু আমাদের সেই কাইরাল কার্বন, বিকজ এর চারটা হ্যান্ড 4 রকমের গ্রুপ দ্বারা যুক্ত। দেখো, এ দ্বারা যুক্ত, বি দ্বারা যুক্ত, ই দ্বারা যুক্ত এবং এই আর একটা অংশ দিয়ে যুক্ত, যে 4টা অংশের সাথে কোনটার সাথে কোনটার মিল নাই। আবার এই কার্বনটাকেও আমরা কাইরাল কার্বন বলতে পারি, যেহেতু এই কার্বনের একটা হাতের সাথে বি, একটা হাতের সাথে ই, একটা হাতের সাথে এ এবং অন্য হাতের সাথে এই টোটাল অংশটা যুক্ত। ফলে এখানে এই 4টা হাত কিন্তু একই রকমের পরমাণু বা গ্রুপ দ্বারা যুক্ত না। সুতরাং আমরা বলতে পারি এটা একটা কাইরাল কার্বন এবং এটা একটা কাইরাল কার্বন। সবাইকে বুঝলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত? এবার একটু লক্ষ্য করো, এই যে অণুটা লিখছি, এই অণুটা কিন্তু এর মধ্যে কাইরাল কার্বন আছে, কিন্তু সমস্যা হলো এই অণুটা সামগ্রিকভাবে কিন্তু অ্যাসাইমেট্রিক মলিকুল না, এর মধ্যে সিমেট্রিক উপাদান বিদ্যমান, অর্থাৎ প্রতিসাম্য একটা উপাদান বিদ্যমান। এই প্রতিসাম্য উপাদান বিভিন্ন রকমের হতে পারে, আমরা এখানে ডিটেইলস আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্লেন অফ সিমেট্রি হতে পারে, তারপর হচ্ছে সেন্ট্রাল সিমেট্রি হতে পারে, তারপর হচ্ছে অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি হতে পারে। এরকম বিভিন্ন রকমের সিমেট্রি আছে। এখানে যে সিমেট্রি আছে, মানে এখানে যে প্রতিসাম্যতা আছে, এটাকে বলা আছে প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল। তো দেখো, আমরা এই মলিকুলটাকে দুইটা অংশে বিভক্ত করতে পারি। দেখো, ঠিক এই অংশ থেকে আমরা বিভক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই অংশে বিভক্ত করি, দেখো এটাকে বলছি আমরা প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল, এটাকে প্লেন অফ সিমেট্রি বলা হয়। দেখবে, এটাকে প্লেন অফ সিমেট্রি বা তল প্রতিসাম্য বা প্রতিসাম্য তল বলা হয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। এই যে মলিকুলটা আমরা লিখলাম, এই মলিকুলের মধ্যে দেখো একটা প্রতিসাম্য তল আছে। এই প্রতিসাম্য তল থাকার কারণে এই মলিকুলটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের আলোক সক্রিয়তা প্রদর্শন করতে পারে না। কি কারণে প্রদর্শন করে একটু ভালো করে খেয়াল করো। দেখো, এর মধ্যে কাইরাল কার্বন আছে, কিন্তু একটা প্রতিসাম্য তল, অর্থাৎ এই তলটা হলো এমন একটা তল যে তলটা অণুটাকে এমন দুইটা অংশে বিভক্ত করবে যেন এর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হয়। খেয়াল করে একটু কি বলতে চাচ্ছি আমরা। প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি হলো এমন একটা সিমেট্রি, যে সিমেট্রিটা আমাদের মলিকুলটাকে এমন দুইটা পার্টে বিভক্ত করবে যেন এর একটা পার্ট এবং অন্য পার্টের পরস্পরের মিরর ইমেজ মানে দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে কি ঘটনা ঘটবে দেখো। তাহলে দেখো, আমরা দুইটা অংশে বিভক্ত করলাম। যে শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি তুমি একটা দর্পণ চিন্তা করো, তাহলে দেখো তো এখানে এই যে দেখো ডান অংশটা, দেখো এটাকে এরকম ভাবে চিন্তা করো। এটা যদি ঘোরায় লিখতাম তাহলে বুঝতে সহজ হতো, এরকম যদি ঘোরায় লিখতাম তাহলে বুঝতে সহজ হতো। তো তুমি যদি এইখানে দাঁড়ায় থাকো, যদি তুমি এই জায়গাটা দাঁড়াও, মনে করো এখানে দাঁড়ায় আসো, তাহলে তোমার সাপেক্ষে এটা ডান পাশ, এটা বাম পাশ, দেখছো? তাহলে তুমি যদি এখানে একটা মিরর ধরো, তাহলে তোমার এই দেখো ডান হাতটা এই বাম হাতে চলে আসছে আর এই বাম হাতটা ডান হাতে চলে আসছে। তাহলে আমি কি বলতে পারি, আমাদের এই প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি বা এই তলের উপরের যে পার্টটা আছে, এই পার্টের ডান অংশটা বাম হাত বলে মনে হবে, বাম হাতটা ডান হাত বলে মনে হবে, দেখছো? তাহলে দেখো, এই ডান হাতটা এখানে বাম হাত হয়ে গেছে। আর লক্ষ্য করো একটু,
এখানে আমাদের যে বাম পাশটা আছে দেখো, এই বাম পাশটা এর ডান পাশে চলে আসছে, দেখছো? তাহলে আমি কি বলতে পারি যে এই মলিকুলের মধ্যে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এর মধ্যে একটা প্রতিসাম্য উপাদান বা প্লেন অফ সিমেট্রি বা তল প্রতিসাম্য বা প্রতিসাম্য তল থাকার কারণে এর দুইটা অর্ধাংশ সৃষ্টি হয়েছে। এর একটা পার্ট আর একটা পার্টের পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করছে। এই দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করার কারণে এই উপরের যে পার্টটা, এই উপরের পার্টটা আমাদের প্লেন অফ এই উপরের পার্টটা আমাদের প্লেন পোলারাইজড লাইটের উপর যেভাবে ইন্টারঅ্যাকশন সৃষ্টি করবে, আমাদের নিচের পার্টটা আমাদের সেই আমাদের প্লেন পোলারাইজড লাইট বা এক সমতল আলোর উপর কিন্তু ভিন্ন ইন্টারঅ্যাকশন সৃষ্টি করবে। ফলে এই পার্টটা আমাদের যদি এক সমতল আলোকে ডান দিকে ঘোরাই যত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কিন্তু তত ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে ঘোরাবে। কাল্পনিক ধরে নিলাম এটা ঘোরালো হচ্ছে মনে করো আমাদের ডান দিকে, বুঝতে পারছো? এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা ঘোরালো হচ্ছে আমাদের মনে করো ডান দিকে 2 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই পার্টটা ঘোরালো আমাদের মনে করো ডান দিকে ঘড়ি কাঁটার দিকে 2 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখছো? 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘুরেছে। তাহলে দেখো তো এই পার্টটা ভিন্ন ইন্টারঅ্যাকশন সৃষ্টি করার কারণে এটাও 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে, তবে বাম দিকে ঘুরিয়েছে। খেয়াল করে একটু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই পার্টটা আমাদের এক সমতল আলোকে 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘোরায় এবং এই পার্টটা যদি ওই এক সমতল আলোকে 2 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে ঘোরায়, তাহলে সামগ্রিকভাবে এই পার্ট এবং এই পার্ট পরস্পরের ঘূর্ণনটাকে ক্যান্সেল করে দিল। ফলে পরস্পরের ঘূর্ণনটাকে যখন ক্যান্সেল করে দিল, তখন এই দ্রবণের মধ্যে দিয়ে যখন তুমি প্লেন পোলারাইজড লাইট চালনা করছো, তাহলে তুমিই বলো ওই প্লেন পোলারাইজড লাইটের সামগ্রিকভাবে আমাদের নেট যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের মানটা কত? নেট ঘূর্ণনের মান হচ্ছে 0 ডিগ্রি। তো নেট ঘূর্ণনের মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমি কি বলতে পারি এই অণুটা অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এই অণুটার মধ্যে কাইরাল কার্বন আছে, কিন্তু প্রতিসম তল থাকার কারণে এই অণুটা আলোক নিষ্ক্রিয়। তাহলে আমি কি বলতে পারি, কোন যৌগের মধ্যে একাধিক অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও যদি অণুটা আলোক নিষ্ক্রিয় হয়, তখন সেই অণুটাকে বলা হবে মেসোযৌগ। বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে সামগ্রিকভাবে এদের আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 0 ডিগ্রি। খেয়াল করে একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0 ডিগ্রি। এখন তুমি কি বলতে পারো যে স্যার এখানে তাহলে কি দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি হবে না? না, ওরকম না। দেখো, মানে এনার্সিয়মান হবে কিনা, এদের এনার্সিয়মান হবে কিনা এটা বলতে আসছি। দেখো, সরি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে যে আমরা এনার্সিয়মান বলছিলাম। দেখো, এটা এটা আমাদের ঘোরা হচ্ছে প্লাস হচ্ছে 2 ডিগ্রি মনে করো, এটা ঘোরা হচ্ছে -2 ডিগ্রি মনে করো, ঠিক আছে? তাহলে দেখো তো এদের ঘূর্ণন এবং এদের ঘূর্ণন, দেখো এদের ঘূর্ণন এবং এদের ঘূর্ণন, এই ঘূর্ণনের মানটা লক্ষ্য করে একটু, এই ঘূর্ণনের মানটা দেখো ঠিক আছে। এনার্সিয়মানের ঘূর্ণনের মানটা কি, কিন্তু ডিরেকশন কিন্তু ভিন্ন হতে হবে। কিন্তু এখানে তো ডিরেকশন নাই, দেখছো? তাহলে এরা পরস্পরের এনার্সিয়মান হয় না। তাহলে আমি বলতে পারি মেসোযৌগ এনার্সিয়মান তৈরি করতে পারে না। মনে থাকবে কথাটা? তাহলে আমরা কি বললাম, মেসোযৌগের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পেয়েছি। এর মধ্যে কাইরাল কার্বন আছে, কিন্তু এটা নিষ্ক্রিয় এবং এরা কিন্তু এনার্সিয়মান তৈরি করতে পারে না। মনে থাকে যাও। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেফিনিশনটা একটু লেখো। তাহলে ডেফিনিশনটা একটু লেখো। লেখো, কোন যৌগের মধ্যে একাধিক অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও, প্রতিসাম্য উপাদান থাকার কারণে যৌগটি যদি আলোক নিষ্ক্রিয় হয়, তখন সেই যৌগকে মেসোযৌগ বলা হয়। প্রতিসাম্য উপাদান থাকার কারণে যৌগটি যদি আলোক নিষ্ক্রিয় হয়, তাহলে সেই যৌগটিকে মেসোযৌগ বলা হয়। হয়েছে লেখা সবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ? লেখো, যেমন মেসোটার্টারিক অ্যাসিড।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তেঁতুলের মধ্যে এই অ্যাসিডটা থাকার কারণে তেঁতুল সাধারণত টক স্বাদযুক্ত হয়। তো দেখো এই যে অণুটা লিখছি, এই যৌগটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড, কিন্তু এটাকে মেসো স্ট্রাকচার বা মেসো গঠন বলতেছি। কেন? কারণ এই অংশটার মধ্যে দেখো কাইরাল কার্বন আছে, দেখো এই যে কাইরাল কার্বন এবং কাইরাল কার্বন দেখছো। তো এই কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এর মধ্যে কিন্তু প্লেন অফ সিমেট্রি বিদ্যমান, অর্থাৎ প্রতিসাম্য তল বিদ্যমান। দেখছো, প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল, প্রতিসাম্য তল দেখছো, প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। এই প্লেন অফ সিমেট্রি বিদ্যমান থাকার কারণে এই অণুটা দুইটা পার্টে বিভক্ত হয়েছে। এই তলের উপরের একটা অর্ধাংশ, এই নিচের একটা পার্ট। দেখছো, এটাকে অর্ধাংশ বলতেছি তলের উপরে, এটা হচ্ছে তলের নিচের অর্ধাংশ। ফলে এই অর্ধাংশের পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়েছে। দেখো এই ডান হাতটা এখানে দাঁড়াও, এই ডান হাতটা বাম হাত হয়েছে এবং এই যে বাম হাতটা এর ডান হাত হয়েছে। এখানে কিন্তু খেয়াল করে একটু দেখো, এখানে দেখছো এই পার্টের যদি এখান থেকে ভাগ করো তাহলে এই পার্টের ডান হাতটা এই ভাগ হয়ে গেছে। দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর কারণে এ যদি এক সমতল আলোকে ডান দিকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, এ আমাদের বাম দিকে তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে। বুঝা যাচ্ছে? তাহলে পরস্পরের ঘূর্ণনটাকে ক্যান্সেল করে দিল, ফলে সামগ্রিক আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 0 ডিগ্রি। দেখছো? তাহলে এই যৌগটার মধ্যে আমাদের অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও যৌগটার মধ্যে প্রতিসম উপাদান থাকার কারণে যৌগটা আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয় এই যৌগটিকে বলতেছি আমরা আমাদের মেসো কম্পাউন্ড, দ্যাট মিন্স মেসো টার্টারিক অ্যাসিড। এই মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় হলেও এখান থেকে কিন্তু দুইটা পার্টকে পৃথক করা যাবে না, বিকজ রেসিমিক মিক্সারটা ছিল দুইটা আলাদা আলাদা সমাণু, যারা প্রত্যেকে কিন্তু আলোক সক্রিয় ছিল। কিন্তু মিক্সার যখন করছি তখন আলোক নিষ্ক্রিয় একটা মিক্সার তৈরি হয়েছে, ফলে ওই মিক্সারের মধ্যে কিন্তু দুইটা সমাণু আছে, মিশ্রিত অবস্থায় সেপারেশন করা যাবে। কিন্তু এর মধ্যে কিন্তু দুইটা আলাদা যৌগ না, একটা যৌগের দুইটা পার্ট, দুইটা পার্টের দুই রকমের ইন্টারেকশন সমতলীয় আলোর উপর হওয়ার কারণে এটা আলোক নিষ্ক্রিয় হয়েছে। সুতরাং তুমি একটা অণুটাকে কিভাবে দুইটা অংশে ব্যক্ত করবা? কখনো পারবা না। এই জন্য রেসিমিক মিক্সচার থেকে উপাদানগুলোকে সেপারেশন করা গেলেও আমাদের মেসো যৌগ থেকে তার উপাদানগুলো কিন্তু সেপারেশন করা যাবে না, কারণ এখানে তো দুইটা উপাদান না, এখানে একটা উপাদানের মধ্যে দুইটা পার্ট আছে যারা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখা কি হয়েছে? এটা মেসো যৌগ। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন আসবে। স্টার্ট চিন্তে লেখো মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় কেন? লেখো মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় কেন? লেখো মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় কেন? হয়েছে লেখা? তো প্রথমে ডেফিনেশন এবং উদাহরণ লেখো। প্রথমে ডেফিনেশন, সংজ্ঞা প্লাস উদাহরণ, এই উদাহরণগুলো লিখবা। হয়েছে লেখা? এবার লেখো মেসো যৌগের প্রতিসাম্য তলের, লেখো মেসো যৌগের প্রতিসাম্য তলের উপরে একটি অর্ধাংশ এবং নিচে আরেকটি অর্ধাংশ থাকে। মেসো যৌগের প্রতিসাম্য তলের উপরে একটি অর্ধাংশ এবং নিচে আরেকটি অর্ধাংশ থাকে। হয়েছে? এই দুটি অর্ধাংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। দেখো এই দুইটি অর্ধাংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এই দুটি অর্ধাংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এই দুটি অর্ধাংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তো তোমাদের কি মনে আছে যে যদি দর্পণ প্রতিবিম্ব হয় তারা কিন্তু আলোক সক্রিয় হবে? তাহলে বলো, এটা দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে এই অংশটা আলোক সক্রিয়, আবার এর দর্পণ প্রতিবিম্ব এটা হওয়ার কারণে এই অংশটাও কিন্তু আলোক সক্রিয়। এই যদি ডান দিকে ঘোরায়, এগুলো আছে বাম দিকে। বুঝা গেছে ব্যাপারটা কি? দেখছো, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। ফলে লেখো, ফলে এর এক অর্ধাংশের, লেখো এর এক অর্ধাংশের আপেক্ষিক আবর্তনের মান, ফলে এর এক অর্ধাংশের আপেক্ষিক আবর্তনের মান ও দিক অন্য অর্ধাংশের আপেক্ষিক আবর্তনের মান এবং দিকের, লেখো অপর অর্ধাংশের আপেক্ষিক আবর্তনের মানের সমান কিন্তু দিক ভিন্ন। এর অপর অর্ধাংশের আপেক্ষিক আবর্তনের মানের সমান কিন্তু দিক ভিন্ন। হয়েছে লেখা? দিক ভিন্ন। এ কারণে লেখো সামগ্রিকভাবে অণুটিতে
এ কারণে সামগ্রিকভাবে অণুটির আপেক্ষিক আবর্তনের মান হয়েছে লেখা। দেখো এ কারণে সামগ্রিকভাবে এদের আপেক্ষিক আবর্তনের মান 0 হয়। দেখো এতে সামগ্রিকভাবে এদের আপেক্ষিক আবর্তনের মান 0 হয়। এই কারণে মেসোযৌগ আলোক নিষ্ক্রিয়। এই কারণে মেসোযৌগ আলোক নিষ্ক্রিয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে ডায়াস্ট্রিওমার। খুবই গুরুত্বপূর্ণ টপিক, হয়তো তোমার হাজাইনাগের বইতে নাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে, অন্য রাইটার বই থাকতে পারে, সেখান থেকে পড়ে নিবা। তারপর আমরা এখানে ব্যাখ্যা করতেছি। আমাদের টপিকটার নাম হচ্ছে ডায়াস্ট্রিওমার। এটা লিখে নাও, ডায়াস্ট্রিওমার। হয়েছে লেখা সবার? খুব ভালো করে খেয়াল করবা, ডায়াস্ট্রিওমার সম্পর্কে একটু ভালো করে খেয়াল করো। মনে করো আমরা এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা উদাহরণ লিখতে পারি। আমরা মনে করে লিখলাম CABD, এটা লিখতে পারি CABD। লিখছো বন্ড CABD, দেখছো? আমরা একটা অণু নিয়েছি যার মধ্যে 2টা কাইরাল কার্বন আছে। দেখো 2টা কাইরাল কার্বন, এটা কোথায় লিখলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রস দিয়ে দেখালাম, এই যে স্টার চিহ্ন ব্যবহার করলাম, স্টার চিহ্ন ব্যবহার করলাম। দেখো এটা হলো C, এই যে C, এটা হলো A, এটা হলো B, এটা হলো D। দেখছো হয়েছে লেখা? এখানেও আমাদের C আছে। তো দেখো এখানে আছে A, খেয়াল করো একটু। আর আমরা এখানে B লিখলাম, এখানে আমরা D লিখলাম। দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো কাইরাল কার্বন আছে, কিন্তু কাইরাল কার্বন থাকা সত্ত্বেও লক্ষ্য করো একটু, আমরা এখানে কাইরাল কার্বন লিখলাম। তো আচ্ছা, এটা একটু চেঞ্জ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু চেঞ্জ করি, ABE লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ABE লিখি, তাহলে বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু চেঞ্জ করলাম, ABE লিখলাম, তাহলে বুঝতে সহজ হবে। দেখো দেখো C, এটা হলো A, এটা হলো আমাদের B, এটা হলো আমাদের E। দেখছো এরকম লিখলাম, হয়েছে লেখা? তো আমরা যদি এরকম লিখি, তো এরকম যদি লিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে একটু চেঞ্জ করে এখানে আমরা যদি ই লিখি, হ্যাঁ এখানে ই লিখি আর এখানে এ লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার একটু খেয়াল করো, এরকম লিখলাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, CABE, তাহলে CABE এরকম লিখলাম। তো লক্ষ্য করো একটু, এর মধ্যে কাইরাল কার্বন আছে 2টা, কিন্তু কোনো প্রতিসম তল নাই। দেখো আমরা যদি এখান থেকে বিভক্ত করে দিই, তাহলে দেখো এটাকে 2টা অংশে বিভক্ত করা যাচ্ছে না। দেখছো এটাকে 2টা অংশে বিভক্ত করা যাচ্ছে না, কারণ দেখো এই পার্ট আর এই পার্ট কিন্তু মিলতেছে না। দেখছো তাহলে এর মধ্যে কোনো প্রতিসম উপাদান নাই, তার মানে কাইরাল কার্বন আছে, প্রতিসম উপাদান নাই। তাহলে সামগ্রিকভাবে এই অণুটা হচ্ছে অ্যাসাইমেট্রিক মলিকুল, তার মানে অপ্রতিসম অণু। তাহলে অপ্রতিসম যদি অণু হয়, তাহলে এটা অবশ্যই আমাদের দর্পণ প্রতিবিম্ব তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দর্পণ প্রতিবিম্ব তৈরি করলো। দেখো এখানে আছে আমাদের A, এই বাম হাতটা এই ডান হাত বলে মনে হলো, এই হাতটা এই হাত বলে মনে হলো, আর এখানে থাকলো হচ্ছে আমাদের দেখো E। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে একটু, দেখছো? তাহলে এই 2টা পরস্পরের কিন্তু দর্পণ প্রতিবিম্ব। দেখছো এটা হলো 1 নাম্বার গঠন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গঠন। এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং এনানসিওমার, এবং এরা দুটোই কিন্তু আলোক সক্রিয়। এবার একটু খেয়াল করো, জায়গা কম হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে A ছিল, এখানে আমাদের B আছে, দেখছো এখানে আমাদের D আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমাদের এটা একটু চেঞ্জ করলাম, দেখো এই পাশে B লিখলাম, এই পাশে A লিখলাম, আর এখানে E আছে। দেখো এই গঠনটার দিকে তাকাও, এই যোগটায় যে অণুটা লিখলাম সেই অণুটার ক্ষেত্রে শুধু 1 নাম্বার ঠিক রেখে দেখো আমরা 2 নাম্বারের ক্ষেত্রে আমাদের এই বিটাকে এই পাশে লিখছি, এটাকে এই পাশে লিখছি। তো দেখো এর মধ্যেও কিন্তু আমাদের কিন্তু কোনো প্রতিসম উপাদান নাই। দেখো এই পার্ট যদি আমি এখান থেকে বিভক্ত করি, এই পার্ট এই পার্টে দর্পণ প্রতিবিম্ব না, ফলে সামগ্রিকভাবে অণুটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব তৈরি করবে। দেখো এখানে A, এখানে D, এখানে হচ্ছে B। তো খেয়াল করো এখানে A, এখানে হচ্ছে আমাদের B, হয়েছে লেখা, এখানে হচ্ছে E। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, দেখো এটা দর্পণ প্রতিবিম্ব, এটা তাহলে এটা যদি আমাদের 3 নাম্বার গঠন হয়, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার গঠন। খেয়াল করো একটু,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব কঠিন কথাবার্তা না, একটু খেয়াল করো। আমরা যে অণুটা লিখছিলাম ওটার কথা কি মনে আছে? CABD বর্ণ হচ্ছে CABE, দেখছো? এই হচ্ছে সি, এই হলো সি, এই হলো ABD, আর এই হলো আমাদের সেই দেখো এ। আমরা এখানে এ লিখলাম, সমস্যা নেই। একটার সাথে এ, একটার সাথে বি, একটার সাথে ই। তাহলে এর মধ্যে কাইরাল কার্বন আছে কিন্তু কোনো প্রতিসম উপাদান নাই। তাহলে এর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এটা। দেখো আমাদের এই যে ডি, এই ডি টা এই পাশে লিখছি ডান হাত, এই বাম হাতটা দেখো ডান হাত হয়ে গেছে, এই ডান হাতটা বাম হাত হয়েছে, এই বাম হাতটা দেখো ডান হাত হয়েছে, দেখছো? আচ্ছা, এবার আমরা এই অণুটাকে আমরা দেখো এই 1 নাম্বার কার্বনটা ঠিক রাখছি, আমরা এমন একটা দর্পণ পেলাম, বুঝছো? আমরা আমাদের সুপারম্যানের মাধ্যমে আমরা একটা দর্পণ পেলাম, যে দর্পণটা এর সামনে দিলে শুধু দেখো এটাকে ঘুরিয়ে দেই, এই অংশটা ঘুরিয়ে দেই। আমরা এমন একটা দর্পণ ধরলাম, বা এখানে একটু দর্পণ ধরলাম, ফলে এইখানে এই জায়গাটার দর্পণ ধরলাম, ফলে এই অংশটা ঘুরে গেল। দেখো ঘুরে যে দেখো আমাদের এটাকে এই পাশে লিখছি, এটাকে এই পাশে লিখছি, আর এখানে যা আছে তাই। তাহলে দেখো এই অবস্থায় কিন্তু নতুন একটা কনফিগারেশন পেয়েছি, এবং তারা কিন্তু পরস্পরের এখান থেকে যদি বিভক্ত করে দাও দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে না, এই পার্ট এই পার্টের, যার কারণে এরা আমার মিরোজিমাস তৈরি করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু খেয়াল করো। তাহলে এই যে অণুটা লিখছি, অণুটা দেখো 4টা গঠন পেয়েছি। দেখো এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার গঠন, এরা পরস্পরের কিন্তু দর্পণ প্রতিবিম্ব এবং এনানসিওমার। আবার 3 নাম্বার এবং 4 নাম্বার গঠন, এরাও পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং এনানসিওমার, এবং এরা কিন্তু আলোক সক্রিয়। সবাই কি মতো বুঝছো? এবার দেখো খেয়াল করো একটু, আমি এখানে 1 নাম্বার প্লাস 3 নাম্বার গঠনের দিকে তাকাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নাম্বার এবং 3 নাম্বার গঠনের দিকে তাকাও। এই হলো 1 নাম্বার গঠন, এটা হলো 3 নাম্বার গঠন। তুমি বলো তো, এই 1 নাম্বার এবং 3 নাম্বার গঠন যে দুটো লিখছি, দেখো এই 1 নাম্বার এবং 3 নাম্বার যে দুইটা গঠন লিখছি, এই দুইটা গঠন খেয়াল করে একটু, এই দুইটা গঠন কিন্তু আলোক সক্রিয়। এই দুইটা গঠন কিন্তু আলোক সক্রিয়, কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। দেখছো, 1 নাম্বার এবং 3 নাম্বার গঠন আলোক সক্রিয়, কিন্তু এই দুইটা গঠন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। দেখো এর সামনে যে দর্পণ ধরো, দেখো এখানে ডি, এখানেও ডি আছে। এমন হয়নি যে ডান হাত বাম হাত হয়েছে, এরকম হয়নি কিন্তু। আবার বলি, 1 নাম্বার এবং 2 নাম্বার গঠন আলোক সক্রিয় এবং দর্পণ প্রতিবিম্ব, এদেরকে এনানসিওমার বলা হয়। অপরদিকে 1 নাম্বার এবং 3 নাম্বার গঠন আলোক সক্রিয়, কিন্তু এই দুইটা গঠন দর্পণ প্রতিবিম্ব নাই, মিরর ইমেজ তৈরি করে না। সিমিলারলি আমি যদি 2 নাম্বার গঠন এবং 4 নাম্বার গঠনের দিকে তাকাই, দেখো এই হলো 2 নাম্বার গঠন, এই হলো 4 নাম্বার গঠন। এই 2 নাম্বার এবং 4 নাম্বার গঠন কিন্তু আলোক সক্রিয়, কিন্তু আবার দর্পণ প্রতিবিম্ব না। দ্যাট মিন্স দেখো এখানে বি আছে, এখানেও বি আছে। তুমি যদি এখানে একটা মিরর ধরো, তাহলে দেখো এই বিটা চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয়নি। তাহলে 2 নাম্বার এবং 4 নাম্বার গঠন আলোক সক্রিয়, কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। সিমিলারলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এরকম বলি, 1 নাম্বার প্লাস হচ্ছে 4 নাম্বার গঠন, দেখো এই যে 1 নাম্বার গঠন, লক্ষ্য করো একটু, দেখো এই 1 নাম্বার গঠন এবং 4 নাম্বার গঠন, এরাও কিন্তু আমাদের আলোক সক্রিয়, কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। তাহলে আমি কি বলতে পারি যে যে সমস্ত সমাণু পরস্পরের আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে না, দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে না, এদের ঘূর্ণনের মান ভিন্ন, এদের ঘূর্ণনের মান ভিন্ন, বা দিক একই রকম হতে পারে, কিন্তু দিক একই রকম হতে পারে। অর্থাৎ এই দুইটা 1 নাম্বার 3 নাম্বার, এদের ঘূর্ণনের মানটা ভিন্ন হবে। এ যদি 3 ডিগ্রি ঘোরায়, এ ঘোরাবে হচ্ছে মনে করো 2 ডিগ্রি। বাট এর ঘূর্ণনের মান যদি ডানাবর্ত হয়, তাহলে এটা ডানাবর্ত হতে পারে, হবেই যে এমন কোনো কথা নেই। এ যদি বাম দিকে ঘোরায়, এটাও বাম দিকে ঘোরাতে পারে, আবার নাও পারে। কিন্তু আবার বলি যে দুটো আলোক সক্রিয় সমাণু যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে না, কিন্তু আলোক সক্রিয়, এদের ঘূর্ণনের মান ভিন্ন, কিন্তু দিক একই রকম হতেও পারে, নাও পারে। এদেরকে পরস্পরের ডায়াস্টোরিও আইসোমার বলা হয়, এদেরকে পরস্পরের ডায়াস্টোরিও আইসোমার বলা হয়। তাহলে আমি কি বলতে পারি উদ্দীপকের মধ্যে কোনটা কোনটা ডায়াস্টোরিও আইসোমার? 1 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার 4 নাম্বার, 1 নাম্বার 4 নাম্বার, এরা পরস্পরের ডায়াস্টোরিওমার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডায়াস্টোরিও আইসোমার কি বুঝতে পারছো। এই দুইটা হচ্ছে আমাদের এনানসিওমার, এই দুইটা এনানসিওমার, কিন্তু এই 1 নাম্বার এবং 2 নাম্বারের সমমূলার মিশ্রণ আবার হচ্ছে রেসিমিক মিশ্রণ। 3 নাম্বার এবং 4 নাম্বারের সমমূলার মিশ্রণ কিন্তু আবার রেসিমিক মিশ্রণ, কিন্তু 1 নাম্বার এবং 3 নাম্বারের এই মিশ্রণটা রেসিমিক মিশ্রণ না। বুঝা গেছে? রেসিমিক মিশ্রণ অধিকাংশ ক্ষেত্রে হয় না, মনে থাকবে, রেসিমিক মিশ্রণ হবে না। সবাই বুঝছো ব্যাপারটা? তার ডেফিনিশনটা একটু লেখো। সবাই বুঝছো? কারণ কোশ্চেন আছে কিনা সবাই বুঝতেছো? তাহলে একটা উদাহরণ লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা একটু লিখে নিতে হবে, এটা একটু লেখো, এটা লিখে নাও, তাহলে বুঝতে সহজ হবে।
লিখছো, এখানে লেখো, লেখো এই গঠনগুলো আলোক সক্রিয়, লেখো এই গঠনগুলো আলোক সক্রিয়, আলোক সক্রিয় এই গঠনগুলো, মানে এখানে যে গঠন লিখছে আলোক সক্রিয়, কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, বিম্ব না। ফলে এদেরকে ডায়াস্ট্রিওমার বলা হয়। দেখো, ফলে এদেরকে ডায়াস্ট্রিওমার বলা হয়, ফলে এদেরকে ডায়াস্ট্রিওমার বলা হয়। বুঝতে লেখা, ফলে এদেরকে ডায়াস্ট্রিওমার বলা হয়। আমার পরে ডিটেইলস বলতেছি। আচ্ছা, এবার ডেফিনিশনটি লেখো। লেখো, যেসব আলোক সক্রিয় সমাণু যৌগের, লেখো যেসব আলোক সক্রিয় সমাণু, যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের, যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, দর্পণ প্রতিবিম্ব নয় অর্থাৎ এনানসিওমার না, যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় অর্থাৎ এনানসিওমার না, যাদের ঘূর্ণনের মান ভিন্ন, যাদের ঘূর্ণনের মান ভিন্ন, যাদের ঘূর্ণনের মান ভিন্ন কিন্তু ঘূর্ণনের দিক একই বা ভিন্ন হতে পারে, 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 এদেরকে পরস্পরের ডায়াস্ট্রিওমার বলা হয়, এদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলা হয়। দেখো, এদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলা হয়, এদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলা হয়। বুঝতে লেখা, লেখো যেমন 2-bromo-3-chlorobiutane, লেখো যেমন 2-bromo-3-chlorobiutane, দেখো যেমন 2-bromo-3-chlorobiutane, 2-bromo-3-chlorobiutane। লেখা 2-bromo-3-chlorobiutane লেখা আছে সবার। এই যে যৌগটা লিখছি, দেখো এই যৌগটা আমাদের ডায়াস্টেরিও আইসোমারিজম প্রদর্শন করবে। CH3, এখানে H, এখানে Br, এখানে H, এখানে Cl, এখানে আছে CH3। দেখো, এটা মিরর ইমেজ তৈরি করলো। শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা হলো ডি সমাণু, ডি সমাণু লিখলাম, এটা হচ্ছে আমাদের এল সমাণু। দেখো ডি সমাণু এল সমাণু, দেখছো ডি সমাণু এল সমাণু। আচ্ছা, এটা ছিল আমাদের 1 নাম্বার গঠন, এটা হলো আমাদের 2 নাম্বার গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই মিথাইল ব্লকের সাপেক্ষে ব্রোমিন বি আগে আসে, এটাকে ডান পাশে রাখছি, এটাকে ধরে আমরা ডি সমাণু, বুঝেছে, ডি সমাণু, ডি সমাণু। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার গঠন। এর সামনে মিরর ধরলাম, মিরর ইমেজ তৈরি হলো। স্টার চিহ্ন বারবার লিখলাম না, দেখো ডান হাত বাম হাত বলে মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের এল সমাণু, এটার সাপেক্ষে এটা এল সমাণু, লক্ষ্য করো একটু। তাহলে আমরা এখানে পেয়েছি 1 নাম্বার এবং 2 নাম্বার গঠন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং এদেরকে পরস্পর এনানসিওমার বলা হয় এবং আলোক সক্রিয়। 3 নাম্বার এবং 4 নাম্বার গঠন দেখো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং এদের ঘূর্ণনের মান একই, শুধু দিক ভিন্ন, এদেরকে পরস্পর এনানসিওমার বলা হয়। কিন্তু এখানে যে আমাদের 1 নাম্বার গঠন প্লাস আছে 3 নাম্বার গঠন, খেয়াল করে একটু, 1 নাম্বার এবং 3 নাম্বার গঠন দেখছো, 1 নাম্বার এবং 3 নাম্বার।
এই দুইটা কিন্তু আলোক সক্রিয়। দেখছো 1 নম্বরও আলোক সক্রিয়, 3 নম্বরও আলোক সক্রিয়। 1 নম্বরও আলোক সক্রিয়, 3 নম্বর আলোক সক্রিয়। কিন্তু এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব না, এর দর্পণ প্রতিবিম্ব কিন্তু এটা না। দেখছো এদের ঘূর্ণনের মান অবশ্য ভিন্ন হবে। দেখছো কিন্তু দিক একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে। দেখো এদের দিক একই রকম, দেখছো ডি ডি, এটা ডান দিকে ঘোরায়, এটা ডান দিকে ঘোরায়। তবে এটা যদি 2 ডিগ্রি ঘোরায় সাপোজ, তাহলে এটা ঘোরায় মনে করো 3 ডিগ্রি বা 1 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। তো দেখছো এদের ঘূর্ণনের মান ভিন্ন, বাট দিক একই রকম হতেও পারে, নাও পারে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি লিখি আমাদের 2 নম্বর গঠন প্লাস হচ্ছে 4 নম্বর গঠন। দেখো 2 নম্বর এবং 4 নম্বর গঠনের দিকে তাকাও। এই 2 নম্বর এবং 4 নম্বর গঠন, এই দুইটা পরস্পর আলোক সক্রিয়, কিন্তু এরা কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। এদেরও ঘূর্ণনের মান ভিন্ন, কিন্তু দিক কিন্তু একই রকম হতেও পারে, নাও পারে। দেখো দিক একই রকম হতেও পারে, নাও পারে। দেখো এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের এল, একই রকম দিক, একই রকম, বাট আমাদের মানটা ভিন্ন। এরাও কিন্তু পরস্পরের ডায়াস্ট্রোমার। 3 নম্বর লক্ষ্য করে একটু, 1 নম্বর এবং যদি আমরা 4 নম্বরের দিকে তাকাই, এই হলো 1, এই হলো 4। খেয়াল করে একটু, এই দুইটা আলোক সক্রিয়, 1 নম্বর গঠন এবং 4 নম্বর গঠন আলোক সক্রিয়, কিন্তু এরাও কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, এর দর্পণ প্রতিবিম্ব এটা না। এবং এদের ঘূর্ণনের মান ভিন্ন, কিন্তু দিক একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে। এবার দেখো ঘূর্ণনের মান ভিন্ন, কিন্তু দিক দেখো, এটা হলো ডি, এটা হলো এল। দেখছো আগের বার ঘূর্ণনের দিকটা একই রকম ছিল, এবার দেখো 1 নম্বর এবং 4 নম্বর গঠনের দেখো ঘূর্ণনের দিকটা কিন্তু ভিন্ন হয়েছে, এটা ডি, এটা হচ্ছে এল। তাহলে এদেরকে আমরা পরস্পরের ডায়াস্ট্রোমার বলবো। তাহলে এখানে একটু লেখো, এটা লেখো আলোক সক্রিয়, আলোক সক্রিয়, বাট দেখো আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। দেখো আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। দেখছো এই সবগুলো কিন্তু আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। এদেরকে বলতেছি আমরা আমাদের সেই ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়াস্টেরিওমার কি, মেসোযৌগ কি, রেসিমিক মিশ্রণ কি, আমরা আমাদের সেই অপটিক্যাল আইসোমারিজমে এগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এবার কোশ্চেনটা হতে পারে যে স্যার সব বুঝলাম, কিন্তু একটা যৌগ কতগুলো সমাণু সৃষ্টি করবে আলোক সক্রিয় বুঝবো কিভাবে? হ্যাঁ, এই যে দেখো অনেকগুলো সমান দেখাইছি, এই যে যৌগটা দেখছি দেখো এর কতগুলো গঠন, কতগুলো স্ট্রাকচার। মেসো স্ট্রাকচার আছে, তারপর আছে ডায়াস্ট্রিও স্ট্রাকচার আছে, এনানসিওমার আছে, রেসিমিক মিক্সার আছে, কত সব গঠন। এর মধ্যে কোনগুলো সক্রিয়, কোনগুলো নিষ্ক্রিয়, এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো স্টার্ট চিহ্ন দিয়ে লেখো, কোন অণুতে আলোক সমানুতা, লেখো কোন অণুতে আলোক সক্রিয় সমাণু নির্ণয় করার নিয়ম। কোন অণুতে আলোক সক্রিয় সমাণু নির্ণয় করার নিয়ম। কোন অণুতে আলোক সক্রিয় সমাণু নির্ণয় নিয়ম, সমাণুর সংখ্যা নির্ণয় নিয়ম। কোন অণুতে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা নির্ণয় নিয়ম লিখছো, রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। কোন অণুতে যদি n সংখ্যক কাইরাল কার্বন থাকে, লেখো কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন মানে কাইরাল কার্বন থাকে, এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা না যায়, যেন এর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। মিলাই নাও, কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকে, এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা না যায় যেন এর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। যেন এর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। এক অর্ধাংশ অন্য অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। তাহলে অণুটিতে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে, 2 টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আলোক সক্রিয় সমাণুর সংখ্যা বের করার নিয়ম। কাদের ক্ষেত্রে নোট লিখে দিয়েছি, যে কোন অণুতে যদি n সংখ্যক কাইরাল কার্বন থাকে, অর্থাৎ কাইরালিটি যদি n সংখ্যক হয় এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা না যায়
যেন এর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের দ্রব্যমধ্যে এরকম যদি না যায়, তাহলে সেখানে আমাদের অপটিক্যাল আইসোমারিজমের সংখ্যা হবে 2n, এবং এই ক্ষেত্রে মেসোযোগ হবে না। লেখো এবং এই ক্ষেত্রে মেসোযোগ হবে না। লেখো এবং এই ক্ষেত্রে মেসোযোগ হবে না। লেখো এবং এই ক্ষেত্রে মেসোযোগ হবে না। হয়েছে লেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সবাইকে লেখা হয়েছে? লেখো যেমন বিউটানল 2, ভালো করে বুঝে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বিউটানল 2। হয়েছে লেখা? আসতে পারে কিন্তু 2-ক্লোরোবিউটেন, তাকে যদি তুমি অ্যালকোহল যদি জলীয় কস্টিক পড়ার সহযোগ উত্তপ্ত করো, তাহলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে পারে কিন্তু। অথবা দেখো সিস বিউটিন 2 এর মধ্যে যদি ব্রোমিনেশন করা হয়, তাহলে ব্রোমিনেশন করা হলো, এরকম আসলো। আসতে পারে গ নম্বরে ব্রোমিনেশনের মেকানিজমটা দেখাও, মেকানিজম বের করতে হবে। আসতে পারে যে যে যৌগটা তৈরি হবে এটা এই যৌগটা আলোক সক্রিয় কিনা, এবং এই ক্ষেত্রে রেসিমিক মিক্সআপ তৈরি হবে। বুঝা যাচ্ছে? খুবই মজার সব বিষয়গুলো, যখন আমরা সলভ ক্লাস করবো এগুলো নিয়ে, তখন এগুলো নিয়ে আরো ডিটেলস আমরা ব্যাখ্যা করব। যাই হোক, আমরা বলতেছিলাম বিউটানল 2 এই যৌগটা আমাদের আলোক সক্রিয় সমাণু কিনা, যদি সমাণু হয় তাহলে কতগুলো সমাণু হবে এটা আমরা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমাদের বিউটানল 2। দেখো এই যে 2 নাম্বার কার্বন, সেখানে ওএইচ গ্রুপ আছে বিউটানল 2, দ্যাট মিন্স এটা হলো কাইরাল কার্বন। দেখছো কাইরাল কার্বন। তো বলো এখানে যে কাইরাল কার্বন, এই কাইরাল কার্বন দেখো এটা না এটা না, একটাই কাইরাল কার্বন। দেখছো? তাহলে 2n, দ্যাট মিন্স 2 = 1 দুইটি আলোক সক্রিয় সমান পাওয়া যাবে। এখানে n এর মানটা 1, অর্থাৎ এখানে কাইরাল কার্বনের সংখ্যা 1, এবং এটাকে দুইটা অংশে বিভক্ত করা যায় না, এমন ভাবে বিভক্ত করতে পারবা না। তাহলে এখানে মোট দুইটা সমান হবে। দুইটা কি সমান হবে? আলোক সক্রিয় সমান হবে। দেখো এখানে বৃহৎ গ্রুপ দিয়ে সাধারণত হেড এবং টেল তৈরি করলাম। দেখো এখানে আছে মিথাইল মূলক, এখানে আছে ইথাইল মূলক, বৃহৎ গ্রুপ। আর এই হালকা গ্রুপ দিয়ে ছোট গ্রুপ দিয়ে হ্যান্ড তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের ডি সমাণু, অর্থাৎ ডি বিউটানল 2। বিউটানল 2 সাধারণত এটা ডি হবে না এল হবে আমরা বলতে পারবো না। রাজু স্যার কেন কোনো স্যারই বলতে পারবে না। শান্ত পরীক্ষালব্ধ ফলাফল, পোলারিমিটার যন্ত্র লাগবে। সাধারণত ওএস মূলকগুলো বা এরকম অ্যামিনো মূলকগুলো, এই মূলকগুলো ডান পাশে থাকলে সাধারণত ডি সমাণু হওয়ার সম্ভাবনা বেশি। তো বলো আমরা এটা পেয়েছি, এবং দেখো এই মলিকিউলটাকে এমন অংশে ব্যক্ত করা যায় না, অর্থাৎ দুইটা অংশে ব্যক্ত করা যায় না কোনোভাবে। তাহলে এর সামনে যদি মিরর ধরি, মিরর ইমেজ তৈরি হবে। দেখো কাইরাল কার্বন স্টার চিহ্ন বসে লিখলাম CH3 and C2H5, এখানে OH, এখানে হচ্ছে H। খেয়াল করে একটু, এটা যদি ডি সমান হয় তাহলে এটা হবে এল সমান, এল বিউটানল 2। বিউটানল 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু খুব সিম্পল বিষয় চলে আসছে। এবার একটা যৌগ দিলে সে কতগুলো আলোক সক্রিয় সমাণু দেবে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারছি। অর্থাৎ যেহেতু এই যৌগটার ক্ষেত্রে আমরা বলছি এর মধ্যে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 1, এবং এটাকে দুইটা অংশে ব্যক্ত করা যায় না, সুতরাং এর ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n। এখানে n এর মানটা 1, এই জন্য 2n, অর্থাৎ দুইটা, অর্থাৎ দুইটা সমান হবে, একটা হবে ডি সমাণু, একটা হবে এল সমাণু। দেখছো? যারা কিনা আলোক সক্রিয়, তাহলে এটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়। বোঝা গেছে বিষয়টা? যদি বলে কতগুলো গঠন হবে, কতগুলো গঠন হবে? তিনটা গঠন। তিনটা গঠন। তাহলে একটা মাত্র অপ্রতিসম কার্বন থাকলে তার তিনটা গঠন হয়। দেখছো? তিনটা গঠন হয়। দুইটা গঠন আলোক সক্রিয়, আর একটা গঠন পাবো যেটাকে বলবো আমরা আলোক নিষ্ক্রিয় গঠন, যেটাকে রেসিমিক গঠন বলা হয়। মনে আছে? তাহলে আমরা যদি এর 50% এর 50% নিই, তাহলে যে মিক্সারটা পাবো সেই মিশ্রণটা কিন্তু আলোক নিষ্ক্রিয় গঠন, যেটাকে রেসিমিক গঠন বলা হয়। এটা তোমার জানার জন্য, মানে কেমিস্ট্রি হায়ার অর্ডারে অবজেক্টিভ যদি আসে যে কতগুলো গঠন পাবো, তিনটা গঠন পাবো। দুইটা গঠন আলোক সক্রিয়, একটা হলো ডি, একটা হলো এল। আরেকটা গঠন পাবো যে দুইটা ডি এবং এল এর সমমোলার মিশ্রণ, যাকে রেসিমিক গঠন বলা আছে বা রেসিমিক মডিফিকেশন বলা আছে। ওই গঠনটা আলোক নিষ্ক্রিয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই দুইটা গঠন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। বুঝা গেছে বিষয়টা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী দেখো একটা উদাহরণ লিখছি 2,3-ডাইক্লোরোবিউটানোইক অ্যাসিড। 2,3-ডাইক্লোরোবিউটানোইক অ্যাসিড, আমরা একটু সংক্ষেপের দিকে যাই। 2,3-ডাইক্লোরোবিউটানোইক অ্যাসিড, 2,3-ডাইক্লোরো এন্ড বিউটানোইক অ্যাসিড। দেখছো?
তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখে বুঝতেছো দুইটা কাইরাল কার্বন আছে, দুইটা কাইরাল কার্বন, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার হচ্ছে 2 সমান সমান 4টি আলোক শক্তির সমন্বয় পাওয়া যাবে, 4টি আলোক শক্তির গঠন পাওয়া যাবে। আমরা কাইরাল সেন্টার গুলোকে ক্রস দিয়ে দেখালাম। দেখো এখানে আছে আমাদের CH3, এখানে আছে আমাদের COOH, এখানে আছে আমাদের H, এখানে আছে ক্লোরিন, এখানে আছে আমাদের H, এখানে আছে ক্লোরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার একটু খেয়াল করো, এই যে যৌগটা দেখছো এই যৌগটার মধ্যে দেখো দুইটা কাইরাল সেন্টার আছে। বলা হয়েছে অণুটিতে যদি আমাদের n সংখ্যক কাইরাল কার্বন থাকে, খেয়াল করো একটু, n সংখ্যক কাইরাল কার্বন আছে, এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা যায় যেন এর একটা পার্ট আর একটা পার্টের দর্পণ প্রতিবিম্ব হয়। দেখো এটা কিন্তু এটা দর্পণ প্রতিবিম্ব না, তুমি যদি এখানে যদি দর্পণ ধরো তাহলে কিন্তু এর দর্পণ প্রতিবিম্ব এটা না, যদি না হয় তাহলে এই সূত্রটা মেনে চলবে, অর্থাৎ 1 নম্বর সূত্রটা মেনে চলবে। সেই ক্ষেত্রে আলোক শক্তির সমন্বয় সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেহেতু কাইরাল কার্বন দুইটা, n এর মান 2, তাহলে এর মধ্যে 4টা গঠন পাওয়া যাবে। এটা হচ্ছে D23 ডাইক্লোরোবিউটানোইক অ্যাসিড, D সমাণু, এটা হচ্ছে আমাদের L সমাণু। মোট 4টে গঠন, দেখো একটা গঠন পেয়েছি, 4টি আলোক সক্রিয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা জাস্ট একটা দর্পণ ধরছি, এই জায়গাটা এটা চেঞ্জ হয়েছে, দেখছো দর্পণ ধরছি, কোনো প্রতিসম তল নাই, তাহলে এটা আমাদের এই যে দেখো ক্লোরিন ডান পাশে আছে, D সমাণু, L সমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আমরা সমাণুগুলো বের করার চেষ্টা করছি, যে কতগুলো সমাণু হবে। তাহলে দেখো আমরা এখানে মোট 4টা আলোক শক্তির সমাণু পেয়েছি, এবং সেই সমাণুগুলোর নাম আমরা লিখলাম এখানে, দেখছো 4টা আলোক শক্তির সমাণু, 4টা গঠন পেয়েছি আমরা এখানে, D সমাণু, L সমাণু, D সমাণু, L সমাণু, অনেকগুলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ মজার সব বিষয় ছিল, আলোক শক্তির সমাণু আরো আমরা ডিটেইলস আলোচনা করব। তাহলে শনিবারে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম আমরা, যেহেতু এখানে কিছু টপিক আছে, তোমাদের প্রশ্ন উত্তর স্যার অ্যাসাইমেট্রিক মলিকুল কি, তারপর হচ্ছে সিমেট্রিক মলিকুল কি, তারপর হচ্ছে আমাদের প্লেন অফ সিমেট্রি কি, সেন্টার অফ সিমেট্রি কি, তোমাদের অনেকেই প্রশ্ন করছো অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রি কি। তো আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে শনিবারে ক্লাস নিয়ে তারপর সোমবার পরীক্ষা নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।